রাত্রি তখন গভীর, গঙ্গার টোবের গুঞ্জনে লুকিয়েছিল অন্তরের আহ্বান। চন্দ্রমল্লিকা সেই প্রথম রাত অনুভব করছিল যে তার হৃদয়ের অতল গহ্বরে কেউ ধীরে ধীরে ঢুকে পড়ছে। সে কি সত্যি মানুষ না অন্য কিছু? দীপেন তখন ঘুমিয়ে তার বুকের ওপর ধরা হাত সরিয়ে চন্দ্রমল্লিকা নিঃশব্দে উঠে দাঁড়ালো। জানালার ফাঁক গেলে জ্যোৎস্নার আলোয় মৃতার মতো জলজল করছে। একটা নিঃশব্দ হাসি খেলে গেল তার ঠোঁটে। তুমি এসেছো, ফিসফিস করে বলল, কিন্তু রুমে কেউ ছিল না। অথচ সেই গন্ধ মধুবনের একরকম শুকনো ফুলের মতো, সেই গন্ধটা আবার ভেসে এলো। চন্দ্রমল্লিকা জানালার দিকে এগিয়ে গেল, কাছে নিজের প্রতিবিম্ব দেখলো, কিন্তু পর মুহূর্তে সে প্রতিফলন হঠাৎ হেসে উঠলো। না, সে হেসে ওঠেনি। আয়নার চন্দ্রমল্লিকা, তার বাস্তবে চন্দ্রমল্লিকা, দুজন যেন পৃথক। আমার মনে আছে কাছের ওদিকে কণ্ঠস্বর যেন বাতাসে মিশে আছে। তুমি কে? ধরা গলায় প্রশ্ন করে মেয়েটি। আমার নামও তোমার নাম, তুমি আমি, আমি তুমি। সকালবেলা দীপেন লক্ষ্য করল চন্দ্রমল্লিকা যেন চুপচাপ হয়ে গেছে। তার চোখের নিচে গভীর কালি, চুল এলোমেলো, কণ্ঠে দুর্বোধ্য গম্ভীর্য। ভালো লাগছে না? কিছু বলছো না কেন? রাতে তুমি পাশে ছিলে না তো? তো? চন্দ্রমল্লিকা মুখ নামিয়ে বলল, কেউ আমার গলে চুমু খেয়েছিল দীপেন, কিন্তু সেটা তুমি ছিলে না। এক মুহূর্তে নীরবতা। দীপেন হাসলো। স্বপ্ন দেখেছিলে বুঝি? কিন্তু চন্দ্রমল্লিকার চোখ বলছিল কিছু অন্য কথা। তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। ঘরের বাতাসে সবসময় একটা দা অনুভব হয়। আয়নার প্রতিফলনে মাঝে মাঝে কারো দীর্ঘ চুল দেখা যায়। দরজার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু দরজা খুলতে সে অদৃশ্য। চন্দ্রমল্লিকা কিছু বলেনি, কিন্তু একটা খাতা খুলে রেখেছে যেখানে প্রতিদিন সে তার দেখা স্বপ্ন লিখেছে। আর প্রতিটি স্বপ্নের সেই মুখ, এক নারীর মুখ। সেই মুখে গাঢ় দুঃখ, কিন্তু চোখে গভীর আকর্ষণ। একদিন বিকেলবেলা চন্দ্রমল্লিকা বারান্দায় বসেছিল। হঠাৎ করে তার কানে এলো কেউ যেন দূর থেকে ডাকছে তাকে, চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা। সে তাকালো। শূন্য গলির শেষ প্রান্তে পরা সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার শরীর ঝুলে পড়ার মতো। সে যেন ভাসছে। চন্দ্রমল্লিকা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটি ধীরে ধীরে পিছনে ঘুরে হেঁটে গেল। তারপর আরেকবার ঘাড় ঘুরিয়ে তাকালো। এবার দেখা গেল তার মুখ। না, সেটা মুখ নয়, একটা কালো গর্ত, চোখের জায়গায় শূন্যতা, ঠোঁটে রক্তের দাগ। চন্দ্রমল্লিকা ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল। দীপেন তখন ঘরে ছিল না। রাত্রে ফিরে এসে সব শুনে বলল, তোমার মানসিক অবস্থা ভালো নেই, আমাদের একবার চিকিৎসকের সঙ্গে দেখা করা উচিত। কিন্তু চন্দ্রমল্লিকা বলল, আমার মধ্যে কেউ ঢুকে যাচ্ছে দীপেন, আমি বুঝতে পারছি। চন্দ্রমল্লিকা ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। তার গলার স্বর বদলে গেল, আচরণ বদলে গেল। সে যেন এক অধিভৌতিক কণ্ঠে গান গায়, আর সেই গান শোনার পর দীপেন অজ্ঞান হয়ে যায়। দীপেনের ঘুমের মধ্যে কেউ তার ওপর সরে বসে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর সে দেখতে পায় একটা নারী মূর্তি তার বুকে বসে আছে। তার মুখ চন্দ্রমল্লিকার মতো, কিন্তু চোখে শুধুই হিংস্রতা। একদিন রাতে দীপেন হঠাৎ জেগে দেখে চন্দ্রমল্লিকা তাকে এক দৃষ্টিতে দেখছে। তুমি জেগে আস? না, বলল সে, আমি শুধু তোমার মুখটা দেখছিলাম। এমন মুখ তো আমি আর কখনো দেখিনি। তোমার দেখা শেষ হয়নি দীপেন। দীপেন, আবার মুখ তুমি অন্য জন্মেও দেখেছিলে। সে হাসলো, ঠোঁটে রক্ত ছিল। পরদিন বাড়ির আশেপাশের লোকেরা বলল, তার রাতে সে পুরনো পুকুর ঘাটের পাশে একটা মেয়ে কাঁদতে দেখেছে। কাঁদতে কাঁদতে সে বলছে, দীপেন ফিরে এসো, এবার আমাকে পাবে না। কিন্তু দীপেন তো বাড়িতে ছিল। চন্দ্রমল্লিকা যখন এটা শুনলো, সে শুধু একটা লাইন বলল, সে ফিরে এসেছে, আমি তাকে ঠেকাতে পারবো না। রাতের খাতার পাতা উল্টানো হলো, লিখে আছে, আমার নামও চন্দ্রমল্লিকা। 1871 সালে এই পুকুরে ডুবে গিয়েছিলাম। প্রেমিক ছিল দীপেন নামে এক ব্রাহ্মণ যুবক। সে বিশ্বাস ভঙ্গ করেছিল। আমি ফিরে এসেছি। সেই রাতে দীপেন লক্ষ্য করলো চন্দ্রমল্লিকার ঠোঁটে ঠান্ডা। সে তাকে চুমু খেলো, কিন্তু ঠোঁট যেন বরফ। দীপেন হঠাৎ নিঃশেষ হয়ে পড়ে গেল। সে যখন জ্ঞান ফিরে পেল, দেখলো চন্দ্রমল্লিকা পাশে নেই। সে ছুটে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। দেখে ঘরের বাইরে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, মুখ চন্দ্রমল্লিকার মতোই, কিন্তু শরীর হালকা ধোয়ায়। সে ইশারা করলো, এসো। দীপেন চলতে চলতে বুঝলো তার পা মাটি ছুঁয়ে নেই। সে একটা স্বপ্নের মধ্যে হাঁটছে, যেখানে তার পাশে চন্দ্রমল্লিকা দাঁড়িয়ে আছে। আর তার মুখের গতে দেখা যাচ্ছে গন্ধ, একটা হৃদয়, কুয়াশার ফেরার আহ্বান। রাতের আকাশে পূর্ণিমার চারটা ঝুলে আছে, ঠিক যেন কোনো পুরনো সবের চোখ। তার আলো পড়ছে মেঝের উপর, যেখানে চন্দ্রমল্লিকা চুপচাপ বসে আছে। তার মুখে কেমন একটা স্থির নিষ্ঠুরতা। দীপেন দরজার পাশে দাঁড়িয়ে চেয়ে দেখেছে, যেন সামনে কে বসে আছে, সে নিস্তেজ না। চন্দ্রমল্লিকা হঠাৎ বলল, জানো, ও ফিরে এসেছে। ও চলে যায়নি কোনোদিনও, শুধু অপেক্ষা করছিল সময়ের। কি তুমি জানো না? না জানার ভান করছো। তার ঠোঁটের কোণে এক ফোঁটা রক্ত, ঠোঁট শুকনো কিন্তু চোখ উজ্জ্বল। তার হৃদয়ে কেউ বাসা বেঁধেছে। দীপেন কাঁপা গলায় বলল, না দীপেন, তোমার হৃদয়ে তো আমি ছিলাম, জন্মান্তরের পর জন্মান্তরে। আজ আমি শুধু তাকেই জাগিয়ে তুলেছি। পরদিন দীপেন খুঁজতে খুঁজতে পৌঁছায় চন্দ্রমল্লিকার খাটের নিচে রাখা একটি পুরনো বক্সে। তার ভেতরে আছে কিছু পুরনো ছবি, একটা প্রাচীন ব্রক্কি হরফে লেখা ডায়েরি, একটি কাঠের গহনার বাক্স যার গায়ে রক্তমাখা আঙ্গুলের দাগ। ডায়েরির ভেতরে লেখা, আমি চন্দ্রমল্লিকা এক দাগ আশিবাসিনী, অগ্নিগন্ধ হয়ে মরে গিয়েছিলাম প্রেয়সীর প্রতারণায়। সে বলেছিল ভালোবাসি, কিন্তু অন্য কারোর সঙ্গে বিয়েতে সম্মত হয়েছিল। আমি ফিরে এসেছি, এখন তার উত্তরস্বরী আমার, সে পালাবে না। ডায়েরি পড়ে দীপেনের কণ্ঠ শুকিয়ে এলো। সে জানে এটা কোনো খেয়ালি লেখা নয়,
এটা কাউকে উদ্দেশ্য করে লেখা, আর সেই কেউ সে নিজে। সন্ধ্যা চন্দ্রমল্লিকা এসে বলল, আমরা কাল সেই পুরনো শ্মশান ঘাটে যাবো। কেন? যেখানে আমাদের দেহ পুড়েছে, যেখানে আমার আত্মা এখনো আটকে আছে। চলো না দীপেন। সে হাসলো। দীপেন বুঝে গেল এই চন্দ্রমল্লিকা আগেটা নয়। সে হাসলো। দীপেন বুঝে গেল এই চন্দ্রমল্লিকা আগেটা নয়। সে এখন আর মানুষ নয়। সে এখন দুই জগতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তাদের হাঁটা শুরু হয়। জ্যোৎস্নায় সাদা শাড়ি পরা চন্দ্রমল্লিকা যেন ভেসে যাচ্ছে। তার চুল উঠছে বাতাসে, পায়ে নেই শব্দ। শ্মশানের কাছে গিয়ে সে হঠাৎ মাটির উপর বসে পড়ে। বলল, তুমি জানো এখানে আমার শরীর পুড়িয়েছিল না, কিন্তু আমার আত্মা পুড়েনি। তাই সে আজও জেগে আছে, শুধু তোমার সংস্পর্শের অপেক্ষায়। সে সেই রাতের শেষ প্রান্তে দীপিনের স্বপ্নে আসে এক মেয়ে, মুখ আধা ঢাকা, চোখে কান্না। তুমি কেন ফিরলে না? সে বলল, তুমি কে? তুমি যে কথা দিয়েছিলে পূর্ণিমায় ফিরে আস। আমি অপেক্ষা করেছি দীপেন, শ্মশানের ছাই হয়ে গেছি, তবু অপেক্ষা করেই গেছি। দীপেন চমকে উঠলো। তুমি চন্দ্রমল্লিকা? না, তুমি তো আমার স্ত্রীর নাম। না দীপেন, আমি সেই চন্দ্রমল্লিকা যে তোমাকে ভালোবেসেছিলাম 1871 সালে। আমি মারা গিয়েছিলাম, কিন্তু আমার ভালোবাসা আজও মরেনি। তাহলে তোমার বর্তমান স্ত্রীর শরীরে আমি ফিরে এসেছি। ওর শরীরে আমার, কিন্তু মনটা এখন আমার দখলে। রাত বাড়তেই দীপেন আবার সেই পুরনো পুকুর ঘাটে দাঁড়িয়ে পেছন থেকে ঠান্ডা হাত ধরলো তার হাত। চলো দীপেন, আজ আমরা এক হব। সেইভাবে যেভাবে মৃত্যুর পরও প্রেম থেমে থাকে না। চন্দ্রমল্লিকা তার ঠোঁটে ঠোঁট রাখলো, কিন্তু সেই চুম্বন ঠান্ডা নয়, বরং আগুনের মতো। দীপেন হঠাৎ দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে থাকা নারীটি চুল পড়ে যাচ্ছে, চোখ থেকে রক্ত বেরাচ্ছে, আর তার ঠোঁটে মৃত্যু মানুষের গন্ধ। সে ঠেলেই সরিয়ে দিল। তুমি মানুষ না। চন্দ্রমল্লিকা হাসলো। না, আমি আর মানুষ নেই, কিন্তু আমি ভালোবাসি। সেই ভালোবাসার জ্বালায় তুমি আজ জ্বলবে দীপেন। আকাশ বিদ্যুতের আলোয় ঝলসে উঠলো, আর তার সঙ্গে দীপেনের মনে ভেসে উঠলো অতীতের সেই চিত্র। চন্দ্রমল্লিকার শরীর গন্ধ হচ্ছে চিতায়, আর সে দূর থেকে দাঁড়িয়ে দেখছে নীরবতায়। চন্দ্রমল্লিকা সেই রাত আর ঘরে ফিরে এলো না। দীপেন পাগলের মতো খুঁজতে লাগলো। বাড়ির লোকেরা জানালো তারা পুকুর ঘাটে তাকে নাচতে দেখেছে, একা নিঃসঙ্গ, অথচ চোখে আগুন। পরদিন দীপেন গিয়ে পৌঁছালো পুকুর ঘাটে। চন্দ্রমল্লিকা, সে ডাকলো, কিন্তু জবাব এলো না। কুয়াশায় ভেদ করে একটা ছায়া মূর্তি ভেসে উঠলো। তারপর ধীরে ধীরে একটা হাত তার গলা চেপে ধরলো। তুমি পালাতে পারো না দীপেন। তুমি আমায় ফেলে গিয়েছিলে, এবার আমি তোমার প্রাণ নেব না, তোমার প্রেম নেব চিরজীবনের মতো। শেষ দৃশ্যে দীপেনে দাঁড়িয়ে আছে শ্মশানের ধারে। সামনে দাঁড়িয়ে থাকা চন্দ্রমল্লিকা আর মানুষ নয়, তার চোখে রক্তবর্ণ, চুল বাতাসে উঠছে, পেছনে যেন আগুন জ্বলছে। সে দীপেনকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠে বলে, আমরা এক হব, মৃত্যু দিয়ে, প্রেম দিয়ে। জ্যোৎস্না সেই মুহূর্ত ঝরে পড়ে তাদের উপর। দীপেন ধীরে ধীরে নিচে গড়িয়ে পড়ে। চন্দ্রমল্লিকা মৃদু স্বরে বলল, এবার তোমাকে আর ছাড়বো না। মৃত্যু আমার, প্রেম আমার, এবার তুমি আমার চিরজীবন।